আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে শনিবার রাতে গাজীপুরের জয়দেবপুর, রাজবাড়ীর সড়ক ও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় যৌথ বাহিনী। এ সময় প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তবে এখন পর্যন্ত জেলায় কোথাও গ্রেপ্তার বা আটক হয়নি। শনিবার রাতে গাজীপুরে আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ওপর হামলা, ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন? যৌথ বাহিনীর অভিযান নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, গতকাল থেকেই অপারেশন ডেভিল হান্ট যেটি সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয়েছে এবং এই অভিযান শুরু করবে সেই ঘটনাটি ঘটেছে দাক্ষিণ থানা এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে। সেই এলাকায় কিন্তু এখন আমরা যেটি জেনেছি যে অনেকটাই পুরুষশূন্য হয়ে গেছে এবং একটা অজানা আতঙ্ক রয়েছে এলাকাবাসীর মধ্যে। এবং এই অপারেশন যে ডেভিল হান্ট সেটি কিন্তু গতকাল রাজবাড়ী সড়ক, শিববাড়ি এলাকা এবং আশেপাশে অভিযান পরিচালিত হয় এবং দুটি চেকপোস্ট বসিয়ে রাতেই সেখানে বিভিন্ন প্রাইভেট কার, মোটরসাইকেল তল্লাশি করা হয়। কাগজপত্র পরীক্ষা করে অনেক সন্দেহভাজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আমরা যেটি জেনেছি যে রাতভর যে অভিযানটি পরিচালিত হয়েছে, এখন পর্যন্ত সেই অভিযানে কোনো আটকের খবর আমাদের কাছে নেই। আমরা সদর থানার যে ডিউটি অফিসার তার সঙ্গে কথা বলছিলাম এবং এখানে আর্মি যে ক্যাম্প রয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে, সেখানে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছি। তাদের কাছে এখন পর্যন্ত কোনো হালনাগাদ তথ্য আমরা পাইনি যে কতজন আসলে আটক হয়েছেন। তবে গত শুক্রবারে যে ঘটনা, সেই ঘটনার পর পুলিশ 20 জনকে আটক করেছে এবং এখানে পুলিশ কমিশনার যেটি দাবি করছেন যে এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং সেই ক্ষেত্রে চিরুনি অভিযান পরিচালিত হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে এখানে ছাত্র জনতার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আরিফুর রহমান, তাকে বরখাস্ত করা হয়েছে গতকাল। এবং পুলিশ বলছে যে যারা এবং আইনশৃঙ্খলা বাহিনী একই দাবি করছে যে যতক্ষণ পর্যন্ত অবৈধ অস্ত্রধারী বা যারা সন্ত্রাসী আছেন তাদেরকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের যে অভিযান সেটি অব্যাহত থাকবে এবং এই বিষয়ে তারা জিরো টলারেন্সে আছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। এই ছিল গাজীপুরের অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে মার্চ টু গাজীপুর কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। শনিবার দিনভর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান শেষে বিকেলে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে শুক্রবারের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন পুলিশ কমিশনার। দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। গাজীপুরে আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের নির্যাতনের ঘটনায় শনিবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে ছাত্র জনতা। দুপুরের পর এতে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে বিকেলে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার, সঙ্গে ছিল সেনাবাহিনীও। এ সময় ছাত্রদের তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার রাতের ঘটনার জন্য ক্ষমা চান কমিশনার। জানান, ছাত্রদের উপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি
আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। গাজীপুরকে ডি-আওয়ামীফিকেশনের জন্য উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়, প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে। এদিকে ঘটনাস্থল গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মোজাম্মেল হকের বাড়ির পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। ফরিদপুরের বোয়ালমারীতে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শনিবার পৌর সদরের চৌরাস্তায় স্বাধীনতা চত্বরে এক্সকেভেটর দিয়ে ভেঙে দেয়া হয় স্থাপনাটি। এ সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙচুরের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মশাল মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন এলাকা থেকে রাতে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্ররা। মেহেরপুরে সন্ধ্যায় অক্সফোর্ড স্কুল চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে হোটেল বাজার এলাকায় এসে শেষ হয় মিছিলটি। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। মশাল মিছিল ও সমাবেশ হয় কুষ্টিয়াতেও। এ সময় বক্তারা বলেন, ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। পুলিশের উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সরদার পুলিশ একাডেমি থেকে মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়। ২০২২ সালে কয়েক মাস তিনি গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। এছাড়া শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আটক করা হয় পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে। তারা হলেন নোয়াখালীর সাবেক এসপি মোহাম্মদ আসাদুজ্জামান, কুমিল্লার সাবেক এসপি আব্দুল মান্নান এবং বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে ৩ পুলিশ সুপারের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনা, র্যাব ও পুলিশের বাড়তি সদস্য। হাইকোর্ট এলাকায় শনিবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীদের মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে। চলছে কঠোর তল্লাশি। অন্তর্বর্তী সরকারের উদার মানসিকতার কারণেই স্বৈরাচার এখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এতে উঠে আসে ৬ সংস্কার কমিশনের নানা প্রস্তাবও। রাষ্ট্র সংস্কারে ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব নিয়ে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেয়া হয়েছে আশু, মধ্যম মেয়াদী ও দীর্ঘমেয়াদী এই 3 ভাগে। এর মধ্যে দ্রুত করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। এতে উঠে আসে জনপ্রশাসন সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, 2টি নতুন বিভাগ গঠন, কালো টাকা সাদার নিয়ম না রাখা সহ কয়েকটি বিষয়।
রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। আইন উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর প্রস্তাবও এসেছে। গুরুত্ব দেওয়া হয়েছে আদালতে স্বচ্ছতার ভিত্তিতে কর্মচারী নিয়োগে। আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদার মানসিকতার কারণেই স্বৈরাচার এখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারছে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে চলতি মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে অন্তর্বর্তী সরকার। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। বেলা 3:30টায় নির্বাচন কমিশন কার্যালয়ে হবে এই বৈঠক। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও যোগ দেবেন। এদিকে আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে। সেখানেও চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরা হবে। এর আগে শুক্রবার সকালে গুলশানের কার্যালয়ে হয় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন। বৈঠকে দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা হয় বলে জানান নেতারা। প্রধান উপদেষ্টাকে জঙ্গি নেতা আখ্যা দিয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যম, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। মন্তব্য করেন, দেশে অভ্যুত্থান নয়, জঙ্গি তৎপরতা চলছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল দ্রোহের গ্রাফিতি নামে একটি বইয়ের প্রকাশনা উৎসব। এতে অংশ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, আওয়ামী লীগের এই ন্যারেটিভের বাইরে গ্রাফিতির বই গুরুত্বপূর্ণ, সবকিছুর ডকুমেন্টেশন করা হবে। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মানে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার, ইউনুসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। তাদের মিথ্যাচার নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়। শেখ হাসিনা না থাকায় এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ভারত মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চায়, তবে জীবন দিয়ে হলেও দেশের জনগণ তা আর হতে দেবে না। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর দিকে নজর রাখার পরামর্শও দেন তিনি। এ সময় জামায়াতের অন্য নেতারা বলেন, স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র সময় মতো উদ্ধার না হওয়ায় বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটছে। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন।
এইটা সকলের ডিমান্ড। তাদেরকে গ্রেপ্তার না করার কারণে, তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে, তাদের পাচার করা অর্থ এবং তাদের অবৈধভাবে উপার্জন করা অর্থ এখন পর্যন্ত সরকার উদ্ধার না করতে পারার কারণে তাদের সে অবৈধ অস্ত্রের মাধ্যমে আমাদের ছাত্রদের উপরে, জনতার উপরে এখনো কোথাও কোথাও তারা হামলা পরিচালনা করছে। দেশে যারাই ক্ষমতায় এসেছে তারা কোনো না কোনো দেশের গোলামি করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ঈদগাহ মাঠে গণসমাবেশে তিনি এই কথা বলেন। নুরুল হক নূর বলেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় থেকেছে তারা কেউ ভারতের বা পাকিস্তানের গোলামি করেছে, আবার কেউ আমেরিকার অথবা চীনের গোলামি করেছে। এই গোলামি করে দেশকে আর ঝুঁকিতে ফেলা যাবে না। ভারতে বসে শেখ হাসিনা অরাজকতা করছে জানিয়ে তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দলের অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে কেউ ভারতের গোলামি করে, কেউ পাকিস্তানের গোলামি করে, কেউ মার্কিন পন্থী, কেউ চীন পন্থী, কিন্তু আমরা বারবার বলেছি কোন পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। গ্রেপ্তার করা হবে দুদকের মামলার আসামিদের। গ্রেপ্তার এড়াতে আদালত থেকে জামিন নেওয়ার পরামর্শ সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেনের। এছাড়াও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা পালাতে চাইলে গ্রেপ্তার হবেন হুঁশিয়ারি দুদকের। গত মঙ্গলবার পালিয়ে যাওয়ার সময় দুদকের আসামি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর গ্রেপ্তার হন। পালানোর তথ্যের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তকেও। দুদক জানায়, মামলার অনেক আসামি ইতোমধ্যে বিদেশে পালিয়েছে, তাই বাকি আসামিদের গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গ্রেপ্তার এড়াতে আদালত থেকে জামিন নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। যারা আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট বা আমাদের মামলার অন্তর্ভুক্ত আসামি, তাদেরকে গ্রেপ্তারের অভিযান কিন্তু চলমান আছে। যখনই যেখানে সুনির্দিষ্ট তথ্য তারা পাচ্ছে সে অনুযায়ী তারা কিন্তু কার্যক্রম গ্রহণ করছে এবং এটা অব্যাহত আছে। মহাপরিচালক জানান, রাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থার নজরে আছেন দুদকের মামলার আসামিরা। কেউ পালাতে চাইলেই ধরা পড়বেন। তদন্তকারী দল বলেন এবং অথবা অনুসন্ধানকারী দল, তারা কিন্তু এই আসামিরা আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা আমাদের এফআইআরে যাদের নাম রয়েছে তাদের তথ্য কিন্তু বিভিন্ন বিমানবন্দরে, স্থলবন্দরে কিন্তু তাদের তথ্যগুলো দেওয়া আছে। তো তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেটা সম্ভব হবে না। 5ই আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দুদকের মামলায় গ্রেপ্তার হয়েছেন 30 জন, যার মধ্যে 1 ডজন আসামিকে দুদক নিজেই গ্রেপ্তার করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে গঠন করা হয়েছে 3 সদস্যের দল। তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা কর কমিশনার ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিকে। খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে 2018 ও 2023 সালে মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। মেয়রের দায়িত্বে থাকার সময় ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2024 সালে এ নিয়ে বাকবিতণ্ডাও হয় ঠিকাদারদের সঙ্গে। ঠিকাদার এসে আমাদের যখন ফাইল মুভমেন্ট হয়ে যখন তার সেকশনে যাইতো তখন আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া লাগতো, সে পার্সেন্টেজ ছাড়া সে চেক সই করতো না। কয়েকটি ফার্মে কাজ করছে এবং তার সঙ্গে সাবেক মেয়র জড়িত ছিল এবং তিনি একজন বড় মাপের ঠিকাদার ছিলেন এই সিটি কর্পোরেশনের। ঠিকাদার প্রতিষ্ঠান হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স, তাজুল এন্টারপ্রাইজ এবং তার ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান SM ট্রেডার্সের কাজের বিবরণ, পরিশোধিত বিলের পরিমাণ সহ নানা তথ্য চেয়েছে দুদক। পাশাপাশি যাওয়া হয়েছে গাড়ির লগ বই ও 18 নম্বর ওয়ার্ডের উন্নয়ন কাজের টেন্ডার সংক্রান্ত নথিপত্র। 3টা প্রতিষ্ঠানকে যে সমস্ত টেন্ডার দিয়েছেন এই টেন্ডারের পরিমাণ, তাদের কাজের পরিমাণ এবং তাদেরকে কী পরিমাণ পেমেন্ট করা হয়েছে প্রতিষ্ঠান থেকে, সেটার একটা তথ্য চাওয়া হয়েছে।
দুদক বলছে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েই খুলনা সিটি কর্পোরেশন সহ তথ্য চাওয়া হয়েছে কর অঞ্চল খুলনা সার্কেল 3 ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কাছে। যেই অভিযোগগুলো আছে জ্ঞাত অবৈধ সম্পদ অর্জন করেছেন, প্রাথমিকভাবে বেশ কিছু সমর্থন আমরা পাচ্ছি, কিন্তু কনক্রিট এভিডেন্স গুলো এখনো আমাদের কাছে আসেনি। আমরা সেগুলো সব সংগ্রহ করার চেষ্টা করছি। অভিযোগ আছে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজেও কাজ করতেন তালুকদার আব্দুল খালেক। নির্দিষ্ট 6টি প্রতিষ্ঠান ছাড়া অন্য ঠিকাদাররা কাজ পেত না। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আদালত এবং বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা নেই, তবুও খেলাপি ঋণ আদায়ে গ্রাহকের প্রতিষ্ঠান ও বাসার সামনে দলবল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কয়েকটি ব্যাংক। মাইকিং করে ধারাবাহিকভাবে ঋণের তথ্য প্রকাশ করা হচ্ছে জনসমক্ষে, যা ব্যাংকার বহিঃসাক্ষ্য আইনের পরিপন্থী। বিশ্লেষকেরা বলছেন এটি গ্রাহকদের সামাজিকভাবে হেয় করার শামিল। এতে ঋণ আদায়ের চেয়ে ব্যাংক ও গ্রাহকের দূরত্ব আরও বাড়বে। খেলাপি ঋণ আদায়ে বেশ কিছুদিন ধরেই গ্রাহকের বাড়ি এবং অফিসে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। ঋণ খেলাপিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে ছবিসহ ব্যানার টাঙিয়ে মাইকিং করা হচ্ছে। গেল ডিসেম্বরে চট্টগ্রামে এমন কর্মসূচি পালন করে ন্যাশনাল ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এছাড়া সিলেট এবং কুষ্টিয়ায় একই কাজ করেছে এক্সিম ব্যাংক। অগ্রণী ব্যাংকও করেছে কুষ্টিয়ায়। জানুয়ারিতে সবচেয়ে বড় আকারে এ ধরনের কর্মসূচি পালন করে ইউনিয়ন ব্যাংক। রাজধানীতে 5 গ্রাহকের প্রতিষ্ঠান ও বাড়ির সামনে ব্যানার নিয়ে দলবলে হাজির হয়েছিলেন কর্মকর্তারা। ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর নিজাম ইবনে সিরাজের দাবি, এই পন্থায় অপদস্থ হওয়ার ভয়ে অনেকেই ঋণ পরিশোধ করতে আগ্রহ দেখাচ্ছেন। একজনের ব্যাপারে আবার চিঠিও দিচ্ছেন ব্যাংকে যে ঠিক আছে আমরা রিশিডিউল করতে চাই, কি পরিমাণ কি লাগবে, এ ধরনের আগে আসতেছে এবং তার এফেক্ট আশেপাশে পড়ছে, পজিটিভ এফেক্ট পড়ছে। এদিকে ব্যাংকার বহিঃসাক্ষ্য আইন 2021 পরিপালনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ আইনে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে গ্রাহকের তথ্য প্রকাশ করতে পারবে না। এই আইন না মানলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে গ্রাহকদের সামাজিকভাবে হেয় করে খেলাপি ঋণ আদায় সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। আপনার মূল উদ্দেশ্য তো আপনার টাকা, গ্রাহকের টাকা ফেরত আনা। আপনার উদ্দেশ্য তো তাকে আপনার একেবারে ভিক্টিমাইজ করে তাকে একেবারে সমাজের কাছে হেয় করে দিলেই তো কি আপনার টাকা ফেরত আসবে? ফেরত তো আসবে না। আইনের দুর্বলতায় ঋণ খেলাপিরা বারবার পার পেয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে রাজনৈতিক সরকারের সদিচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন তারা। ইচ্ছাকৃত খেলাপিদের আপনি হ্যান্ডেল করবেন। সরকার যদি চায়, ইয়েস আমরা এই ব্যাংকগুলোকে টার্ন অ্যারাউন্ড করাবো, খেলাপিদের কাছ থেকে আমরা টাকা পয়সা আদায় করব। আপনি সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছাই এনাফ, বুঝছেন? এত বড় বড় আইনের দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের হিসেবে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 2,84,000 কোটি টাকার বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা শনিবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় রায় বাতিল না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীরা জানান বর্তমান সরকারের আমলেই সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা, তবে তা বাতিলের সিদ্ধান্ত অনৈতিক ও অন্যায় বলেও দাবি তাদের। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান চালায়। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। আমাদের অনেকগুলো জেলাতে নিয়োগপত্র পর্যন্ত আমরা হাতে পেয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা আজকে যোগদান করতে পারিনি। রাষ্ট্র আমাদের সুপারিশ করলো আর রাষ্ট্র এখন আমাদের রাজপথে দাঁড় করাই দিল। এই কেমন আইন? এই জন্যই কি আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছিলাম? এই নতুন স্বাধীন দেশে সবচেয়ে বেশি বৈষম্য শিকার এখন আমরা। সুপারিশ প্রাপ্ত করলো, কেন আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমি আমার অধিকার নিতে আসছি। তরুণদের মধ্যে চাহিদা বেড়েছে রাষ্ট্রচিন্তা, রাজনীতি ও বিপ্লব বিষয়ক বইয়ের। বিশেষ করে জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে সারা বিশ্বের বিপ্লব,
রাজনীতি বিষয়ে জানতে আগ্রহী হয়ে উঠেছেন তরুণরা। পাঠকরা জানান, বর্তমান সময়ে সব ধরনের বই প্রকাশ উন্মুক্ত হওয়ায় ইতিহাস রাজনীতির সঠিক ধারা সম্পর্কে জানতে পারছেন তারা, যার প্রভাব পড়বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। অষ্টম দিনে পাঠক দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে জমে উঠেছে বইমেলা। শুধু দেখা নয়, বইও কিনছেন পাঠকরা। জুলাই অভ্যুত্থান নিয়ে বেশ কিছু বই এসেছে মেলায়। সেসব নিয়ে বিপুল আগ্রহ সব বয়সী পাঠকের। শুধু জুলাই ঘটনাবলী নয়, উপমহাদেশের সব বিপ্লব এবং বৈশ্বিক রাজনীতির পাঠেও ঝুঁকছেন তরুণরা। স্টুডেন্টরা খুবই কনসিয়াস হয়ে গেছে অ্যাবাউট রাজনীতি, কারণ এখন মানুষ তারা বিশ্ব রাজনীতি সম্বন্ধে জানছে। তারা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন নেতা বা কে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভালো হবে, কারা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, কারা আমাদের দেশের জন্য ক্ষতি করবে, এই জিনিসগুলো নিয়ে সবাই একটু খুবই কনসার্ন। জুলাই বিপ্লবের সাথেই ছিলাম, এই বিষয়গুলো আমার চোখ থেকেই চোখের কাছেই দেখা। তো এই বিষয়টা এই বিপ্লবটা হওয়ার কারণে অন্যান্য বিপ্লবগুলো এখন মানুষের পড়ার আগ্রহ জাগতেছে। তরুণরা জানান, একটা সময় ইতিহাস রাজনীতির নানা ঘটনা নিয়ে প্রকাশিত বইয়ে নিষেধাজ্ঞা ছিল। এতদিন বাধা বিপত্তি ছিল, অনেক রকম বই প্রকাশনা বন্ধ করে দেওয়া ছিল, নিষিদ্ধ করা ছিল, যে নিজের চিন্তাধারা, যে মুক্ত যে চিন্তাধারা, সেটা তো প্রকাশ করতে দিত না। সেটা এই বর্তমান সময়ে তো সেটা হচ্ছে। হয়তো অনেকেই পলিটিক্যালি ইন্টারেস্টেড ছিল না কিছুদিন আগেও, বাট আমরা এখন কিন্তু সবাই পলিটিক্যালি কনসাস, এবং এইটা আমার মনে হয় যে সামনে বাংলাদেশকে এগিয়ে নিতে এটা আমাদের কাজে লাগবে। প্রকাশক বিক্রেতারা জানান, রাজনীতি বিষয়ক বইয়ের চাহিদা বেড়েছে। ৩৬শে জুলাই, তারপর আরেকটা আমাদের নতুন বই, একটা এসকেপ ফ্রম পাকিস্তান আসছে। এই বইগুলোর কাটতি বেশ ভালো। জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের 4টি নতুন বই প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা বই খুব ভালো বিক্রি হচ্ছে। বিশেষ করে তরুণ, সব শ্রেণীর পাঠক, শুধু তরুণ না, সব শ্রেণীর পাঠকের এই বইগুলোর প্রতি আগ্রহ আছে। শনিবার মেলায় নতুন বই এসেছে 102টি, আর 8 দিনে এসেছে মোট 556টি। সুলতানা জাহান, মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের উষ্ণতম জানুয়ারির রেকর্ড 2025 সালে। লা নিনার প্রভাবে এবছরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হবে বলে বিজ্ঞানীরা আভাস দিলেও তা ভুল প্রমাণ করেছে জানুয়ারির রেকর্ড তাপমাত্রা। 2024 সালের তা 0.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানিয়েছে কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস C3S। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছে পরের খবরে। অবৈধ পথে বিদেশে যাওয়ার আশায় লাখ লাখ টাকা দিয়ে হতে হচ্ছে অমানসিক নির্যাতনের শিকার। সেসবের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আবারও দফায় দফায় আদায় করা হচ্ছে টাকা। গত 1.5 বছরে মাদারীপুরের শিবচরের বিভিন্ন ইউনিয়নের এমন অর্ধশত তরুণের এখনও সন্ধান মেলেনি। স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত দালালদের শাস্তি না হওয়ায় থামছে না দৌরাত্ম্য। ভাগ্য বদলের আশায় ইতালি যেতে চেয়েছিল শিবচরের নীলক্ষী ইউনিয়নের মাসুম মুন্সি। এলাকার দালাল আবুল কালাম মুন্সি 14 লাখ টাকায় পৌঁছে দেওয়ার কথা বললেও পরে লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেওয়া হয় তাকে। উল্টো আরও 20 লাখ টাকা আদায়ে করা হয় নির্যাতন। পরিবারের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই তার। জীবিত কিনা তাও জানা নেই। অনেক মারধর করছে, ছেলে বলে আম্মু আমি তো বাঁচবো না, আমার এইভাবে মারতে আছে। তারপর আমরা কি করবো, আমাকে জায়গা জমিন বিক্রি করে পরে টাকা দেওয়া লাগছে। প্রায় 35 লক্ষ টাকা, 34-35 লক্ষ টাকা ও হাতিয়ে নিয়েছে। এখন আমার ছেলের কোনো খোঁজ খবর নাই। একই গ্রামের সোহেল আহমেদ ও সোহাগ মোল্লাও ইতালি যাওয়ার আশায় দালাল আবুল কালামের খপ্পরে পড়েন। অমানসিক নির্যাতনের কারণে দুজনের পরিবার থেকে প্রায় 1 কোটি টাকা দেওয়ার পরও মেলেনি সন্ধান। আমাদেরকে সুন্দরভাবে বুঝাই বলছে যে আমরা জানি যে বৈধভাবে নেবে, তারপরে আমরা পর্যায়ক্রমে 14 লাখ টাকা দেই যে বৈধভাবে যদি নেবে, আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। বলে টাকা দিবি, নইলে তোর বাইরে মেরে ফেলাম। পরে আমরা আবু কালাম লাগে যোগাযোগ করতে চেষ্টা করি, ও যোগাযোগ করে না। ও একবার ফোন ধরে না, ধরে বলে যে এটা আমি জানি না। দালাল চক্রের কবলে পড়ে নিঃস্ব নীলক্ষী সহ কয়েকটি ইউনিয়নের অর্ধশত তরুণ। দ্রুত তাদের আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া
আমরা আমাদের যে জেলার যে গোয়েন্দা অফিসাররাও কাজ করছেন তাদের তথ্য নেওয়ার বিষয়ে এবং তাদেরকে নজরদারিতে রাখার জন্য। মাদারীপুরে মানব পাচারের 2 শতাধিক মামলা হলেও জামিনে বেরিয়ে আসায় থামছে না দালালদের দৌরাত্ম্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের পাটলাই নদীতে আটকা পড়েছে শত শত নৌযান। একদিকে শুষ্ক মৌসুমে কমেছে নদীর পানি, অন্যদিকে পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। এর জেরে মাঘের প্রথম থেকেই শুরু হওয়া নৌজটে পরে চরম দুর্ভোগে পোহাচ্ছেন নৌচালক ও শ্রমিকরা। এতে মারাত্মক লোকসানের মুখে ব্যবসায়ীরা। সৌন্দর্যের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর সুনামগঞ্জ। দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে সরবরাহ করা হয় কয়লা, বালু ও চুনাপাথর। নদীপথে পরিবহন সহজ হয় তাহিরপুরের পাটলাই নদী দিয়ে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে পৌঁছায় পণ্য। তবে শীতে কমেছে নদীর পানি। অন্যদিকে ভারতের পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। আটকে আছে শত শত পাথর আর কয়লা বোঝাই নৌযান। এতে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে নৌজট। এই যানজটের কারণে পানিও কম, এখন ভাড়া হয়েছে 1100, 1000, মানে ডাবল ভাড়া পড়ে আর কি। ড্রেজিং হইতেছে, ড্রেজিংটা তো সুষ্ঠুভাবে সঠিকভাবে ড্রেজিংটা হয় তাহলে আমাদের এই খেরিংয়ের সমস্যাটা সমাধান হবে। নদীতে আটকা পড়ে দুর্ভোগে দিন কাটছে নৌযান শ্রমিকদের। সময় মতো পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা তাদের। বড় বড় নৌকা আছে, সপ্তাহ 10 দিন 15 দিন চলে যায় এই গাটা। একদিন বলে 4 দিন 7 দিন জায়গা, কখন যে নৌকা ছুটবো তার কোনো নির্দেশনা নাই। সমস্যার কথা স্বীকার করে নদী খননের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিছু সংশোধন দিয়েছি, আমরা সেই আলোকে সংশোধনের আগে রিকোয়েস্ট করতেছি। তো এটি আমাদের সংশোধন হলে আবার পাঠাবো এবং যদি এটি অনুমোদন হয় তাহলে আমরা এই যে সুনামগঞ্জ জেলাতে 19টি মেজর যে 19টি নদী আছে সেগুলো আমরা খনন করতে পারবো এবং নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন হবে। গত 15 দিন ধরে পাটলাই নদীর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে 5 কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় বরাদ্দ মিলছে না। সিটি মেয়র বললেন, এতে হিমশিম খেতে হচ্ছে সেবা সংস্থাগুলোকে। শনিবার চট্টগ্রামে এক মত বিনিময়ে তিনি একথা বলেন। তবে অর্থ সহায়তা দিয়ে আসছে বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ কমানোর আশ্বাস দেন দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। গত 10 বছরে 15,000 কোটি টাকার প্রকল্প নিয়েও কমেনি চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা। খাল উদ্ধার সহ নানা তৎপরতা চললেও শঙ্কা রয়েছে আসছে বর্ষাতে। এই সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। 4 উপদেষ্টাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। মত বিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানায় 36টি খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। খালের মুখে স্থাপিত 12টি স্লুইস গেট বর্ষার আগেই খুলে দেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমাদের মেইন 36 খালের যে প্রবাহটা এবং সিটি কর্পোরেশন ওই খালে পানি আনবার জন্য যেটুকু বহনযোগ্য করা দেবে সেটা করবে। তো আমরা এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের সাথে উই আর ইন টাচ। এ সময় মেয়র শাহাদাত বলেন, বর্ষার আগে বড় খালের সঙ্গে শাখা খালগুলোকে সংযুক্ত করা কঠিন। পাশাপাশি সরকারি বরাদ্দ নিয়েও হতাশ তিনি। 100 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকা বোধহয় বরাদ্দ দিয়েছে, সেটা এখনো পাওয়া যায়নি। মানে এই যে একটা গুরুত্বটা বুঝছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমি খুব দুঃখ করে আজকে বলতে হচ্ছে। যে জিনিসগুলো এলজিআরডিতে পাঠাচ্ছি তারা সেটাকে যদি গুরুত্ব নিয়ে না দেখে তাহলে পরে কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। বাজেট স্বল্পতা থাকলেও সহায়তা দেওয়ার আশ্বাস দেন দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। আপনারা যেই পর্যায়ে চেয়েছেন তা না হলেও এই ফান্ডের একটা ফ্লো আমরা থাকবে। এখানে অসম্পূর্ণতা থাকবে, সিটি কর্পোরেশনের ফান্ডের দরকার, এটা নিয়ে যথাযথ জায়গায় দেন দরবারও যদি আমাদের যেটুকু করতে হয় আমরা ততটুকুই করব। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 57টি খাল রয়েছে আর নগরে রয়েছে প্রায় 1600 কিলোমিটার নালা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বগুড়ায় সরিষা চাষিদের মুখে হাসি ফুটেছে। গত বছরের চেয়ে 10,000 হেক্টর কম আবাদ হলেও আশানুরূপ ফলনে খুশি তারা। কৃষি কর্মকর্তা বলছেন, বাজারে চাহিদা ও দাম থাকায় আগ্রহ বাড়ছে চাষিদের, আর এই জন্য কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার কাহালুর বিস্তীর্ণ জমিতে এখন হলুদের সমারোহ। শেষ শীতের হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষার হলুদ ফুল।
অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় ফলন হয়েছে ভালো। একই সাথে সরিষা চাষে খরচ ও পরিশ্রম কম হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বগুড়া জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে 10,000 হেক্টর কম জমিতে আবাদ হয়েছে সরিষার। গত বছর আলুতে লাভ বেশি পাওয়ায় সরিষার আবাদ কমিয়ে অনেক চাষি আগ্রহী হন আলু ও ভুট্টা চাষে। গতবার আমরা বিক্রি করছিলাম আপনার মন 1800 2000, এবার আশা করতেছি 2800 3000 এরকম বিক্রি হবে। জিনিসপত্র আমরা কাটি মারি তখন আর টাকা হয় না, এখন তার পরবর্তীতে দাম বাড়িয়ে যায়, আমরা তো গৃহস্থ মানুষ বেচেই আগে শেষ করি। সয়াবিনের আমদানি নির্ভরতা কমাতে সরিষা উৎপাদন বাড়াতে জোর দিয়েছে সরকার, আর এজন্য চাষের শুরু থেকে কৃষককে নানাভাবে পরামর্শ দিচ্ছেন জেলার কৃষি কর্মকর্তারা। ভোক্তা সাধারণ তারা যদি সয়াবিনের ব্যবহার কমিয়ে সরিষার তেলের ব্যবহার বাড়িয়ে দেন, তাহলে আমাদের সরিষা চাষিরা যেমন ভালো দাম পাবেন এবং আগামীতে তারা আরও বেশি পরিমাণে সরিষা চাষে আগ্রহ দেখাবেন। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে বগুড়ায় 47,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয় 37,500 হেক্টর জমিতে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।